নমস্কার, সৌমেন সরকার বলছি। ২৭তম রাজ্য সম্মেলন সিপিআইএমের চলছে ডানকুনিতে। অনেকেরই তেমন কোনো ধারণা নেই এই যে কারা এতে যোগদান করেন, তারা কি করেন, কিভাবে কি সিদ্ধান্ত হয় বা না হয়। এই সমস্ত প্রশ্ন নিয়ে গিয়েছিলাম আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে। তিনি পদ্ধতি প্রকরণ থেকে পলিসি নির্ধারণ সমস্ত ব্যাপারেই কিভাবে কি কাজ হয় বা না হয় সে ব্যাপারে কিছুটা আলোকপাত করলেন। আসুন শুনে নিই তিনি কি বললেন। নমস্কার সব্যসাচী বাবু, সৌমেন সরকার বলছি, ক্যাম্পাস প্লাস চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। ২৭তম রাজ্য সম্মেলন ডানকুনিতে এখন হচ্ছে। তো সাধারণ মানুষের অনেকেরই এই যে প্রথা প্রকরণ সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই। প্রথম কথা একটু প্রসিডিউরাল কিছু কথা জিজ্ঞাসা করে রাখি। এই যে যারা রাজ্য সম্মেলনে যোগদান করছেন তারা কারা এবং কিভাবে তারা এই রাজ্য সম্মেলনে ডেলিগেট হিসেবে আসছেন, মানে প্রসিডিউরটা একটুখানি প্রথমে একটু বলবেন। দেখুন, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যে গঠনতন্ত্র আছে সেই অনুযায়ী এই সম্মেলনগুলি প্রতিনিধিত্বমূলক যারা পার্টির সদস্য তারা এই সম্মেলনগুলিতে নিজস্ব যে কমিটি সেই স্তরের প্রতিনিধিত্ব করে থাকেন। যেমন এটা রাজ্য সম্মেলন, এখানে বিভিন্ন জেলা কমিটির অন্তর্গত যে সমস্ত জেলার যে সংগঠন সেখানকার প্রতিনিধিরা রাজ্যে আসবেন। এরা সবাই নির্বাচিত সাংগঠনিক ভাবে শাখা স্তর থেকে একেবারে বাকি স্তরগুলোতে পর্যন্ত আমাদের সম্মেলন হয়েছে। আপনারা জানেন শাখা সম্মেলন, তারপর এরিয়া কমিটি সম্মেলন, তারপরে জেলা কমিটি, তারপর রাজ্য সম্মেলন। শাখা, এরিয়া, জেলা, রাজ্য এবং সব শেষে আমাদের মহাসম্মেলন, যেটা পার্টি কংগ্রেস বলা হয়। তো এবার এই সম্মেলনের ইতিহাস যদি কমিউনিস্ট পার্টির স্ট্রাকচার আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই পার্টি কংগ্রেস হচ্ছে আমাদের পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের জায়গা। এবং এই পার্টি কংগ্রেস, এক পার্টি কংগ্রেস থেকে আরেকটি পার্টি কংগ্রেস পর্যন্ত আপনারা জানেন যেটা পলিটিক্যাল ব্যুরো, পলিট ব্যুরো দ্বারা কেন্দ্রীয় কমিটি এবং দৈনন্দিন কাজকর্ম পলিট ব্যুরো সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে এই সবটাই কিন্তু নির্বাচিত হয় আমাদের পার্টি। সম্ভবত এই প্রক্রিয়াটাকে আমরা সম্পূর্ণভাবে বলবৎ করেছি। পার্টির ভিতরে এই প্রক্রিয়াটি চলে, যাকে আমরা জানি প্রত্যেক মুহূর্তে এই পার্টির ভিতরে আভ্যন্তরীণ গণতন্ত্র বাঁচাতে সেটা খুব জরুরি। এবং এই প্রক্রিয়াটাই হচ্ছে কমিউনিস্ট পার্টির মূল লাইফ লাইন। আচ্ছা, এই যে রাজ্য সম্মেলন হচ্ছে, আমি রাজনৈতিক প্রশ্নের ব্যাপারে যাওয়ার আগে আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করব। এই এই রাজ্য সম্মেলনে অ্যাকচুয়ালি কি কি কাজ হবে, এজেন্ডা? রাজ্য সম্মেলনের এজেন্ডা সেটা রাজ্য সম্মেলন শেষ হয়ে গেলে আপনারা জানতে পারবেন। কিন্তু আমরা ইতিমধ্যেই যেটা আমরা বলেছি যে আমাদের দুটো দিক আছে। কমিউনিস্ট পার্টির সম্মেলন মানে শুধুমাত্র সাংগঠনিক আলোচনা নয়, শুধুমাত্র তত্ত্বগত আলোচনা নয়, তত্ত্ব সংগঠনের মিশেল, তার মধ্যে দিয়ে যে ভাবে পার্টি পরিচালিত হবে, দিক নির্দেশ ভবিষ্যতের জন্য, আগামী দিনের লক্ষ্য স্থির করা, এই সবটাই এখানে আলোচনার জায়গা। এবং সেই আলোচনা বিভিন্ন জেলাগুলির প্রতিনিধিরা ইতিমধ্যেই করছেন বলে আমরা আজকেও গণশক্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে তারা তাদের বক্তব্য কিভাবে তুলে ধরছেন এবং তাদের সেখানকার যে সমস্ত বক্তব্য সেগুলো যত উঠে আসবে এর মধ্যে দিয়ে সব রাজ্যের যারা নেতৃত্ব আছেন, সামনের সারিতে থাকলে যারা আমাদের পার্টির নেতৃত্ব জেলাগুলির, তারা এখানে উপস্থিত আছেন, তারা আলোচনা করবেন। বিভিন্ন জেলার যে নির্দিষ্ট রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি রয়েছে সেটা নিয়ে আলোচনাটাও এখানে খুব জরুরি হয়ে উঠবে। আচ্ছা, গত 7-8টা যে পার্টি কংগ্রেসের যদি ইতিহাস দেখা হয় তাহলে দেখা যাবে
1998 সালে কলকাতাতে একবার পার্টি কংগ্রেস হয়েছিল, তারপর থেকে এখনো ধরুন প্রায় 27-28 বছর কেটে গেছে, পশ্চিমবঙ্গ তো হয়ইনি। এমনকি পূর্ব বা উত্তর, দিল্লিতে একবার হয়েছিল, পূর্ব বা উত্তর বা পশ্চিম ভারতেও কখনো পার্টি কংগ্রেস হয়নি। যা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর কেরালার মধ্যে। এই ব্যাপারটা কেন? এবং দুটি দিক আছে। এক হচ্ছে যে আপনি যে বলছেন কলকাতায় পার্টি কংগ্রেস হয়নি, এটা ঠিক না। আমরা জানি এই কয়েক বছর আগেই কলকাতাতে প্লেনাম হয়েছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। সেই প্লেনাম, সেখানে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা, বহু আলোচনা এখানে কলকাতাতে হয়েছে। পার্টি কংগ্রেস হয়নি কথাটা বলা মানে এই নয় যে কলকাতাতে কোনো সর্বভারতীয় কোনো সম্মেলন হয়নি। প্রতি বছরই কিছু না কিছু সম্মেলন, সর্বভারতীয় সম্মেলন বামপন্থী সংগঠনগুলির, যেগুলো হয়। এবং আপনারা জানেন যে পার্টি সর্বোচ্চ প্লেনাম, সেই প্লেনামও কিন্তু আমাদের এখানে কিন্তু হয়েছে। ফলে এমনটা নয় যে হয়নি। এখন এটাও তো ঠিক যে আমাদের দেশে এতগুলি রাজ্য আছে, শুধু কলকাতাতেই হবে, পশ্চিমবঙ্গেই হবে, এই অভিমুক্ত কমিউনিস্ট পার্টির নয়। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, ভারত পার্টি মার্কসবাদী। এই সম্মেলন বিভিন্ন জায়গাতে হয়, সেইভাবেই এবছর মাদুরাইতে অনুষ্ঠিত হবে। না, সেটা ঠিকই, কিন্তু উত্তর বা পূর্ব বা পশ্চিম ভারতে তো হচ্ছে না। সেই জন্যই বলছি যে শুধু তামিলনাড়ু। দেখুন, সেটা তো আপনার প্রশ্নটা যদি সম্মেলন কেন হচ্ছে না সেটা যদি হয়, তাহলে এই প্রশ্নটার উত্তর একরকম হবে। আর যদি আপনার প্রশ্ন হয় যে সম্মেলন না হওয়ার কারণ কি সাংগঠনিক দুর্বলতা, এখন প্রশ্নটা যেমন সহজ, উত্তরটাও কিন্তু তেমন সহজ। তো অস্বীকার করার নেই যে সারা দেশে আমাদের পার্টির যে শক্তি, সেই শক্তি আহ কমেছে। বিশেষত গত কয়েক বছর সময়ে দক্ষিণপন্থী রাজনৈতিক দল এবং দক্ষিণ পন্থার যে আক্রমণ, লাগাতার বামপন্থী রাজনীতির উপর, যুক্তিবাদী মননের উপর যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের মোকাবিলা করতে আমাদের যে শক্তির প্রয়োজন ছিল, সেই শক্তি আমরা সংগ্রহ করে উঠতে পারিনি। এবং কমিউনিস্ট পার্টি একমাত্র পার্টি যারা বলতে পারেন তাদের ত্রুটি দুর্বলতা গুলো কি, এবং সেই ত্রুটি দুর্বলতাগুলি কিভাবে তারা কাটিয়ে উঠবেন। আমার মনে হয় যে এখানে লুকোনোর কোনো প্রশ্ন নেই যে সাংগঠনিক দুর্বলতাটাও তো একটা প্রশ্ন। স্বাভাবিকভাবে বহু কারণ, এইসব কারণেই কিন্তু অনেক জায়গায় করে ওঠা সম্ভব হয়নি। কিন্তু একই সঙ্গে দেখুন যে আপনি বলছেন পশ্চিম ভারতে কিছু হয় না। পশ্চিম ভারতে আপনারা দেখেছেন যে আমাদের বম্বেতে আহ, বড় বড় সম্মেলন, বিভিন্ন বামপন্থী গণসংগঠনের সম্মেলন, এবং সেখানে আমাদের আহ, বিভিন্ন রকমের অনুষ্ঠান, সংগ্রাম, আন্দোলন। আপনারা নাসিক থেকে বম্বে পর্যন্ত কৃষকদের ঐতিহাসিক লং মার্চ, এগুলো বম্বেতে মহারাষ্ট্রে আপনারা দেখেছেন। আর এটাও তো ঠিক যে যেভাবে বাড়ার দরকার ছিল বিভিন্ন রাজ্যে, সেটাখানে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর দুর্বলতা আছে, এটা তো অস্বীকার করে তো কোনো লাভ নেই। আচ্ছা, এই যে ধরুন এই রাজ্য সম্মেলন থেকেই তো মানে সেন্ট্রাল কমিটিতে বা যে ন্যাশনাল যে কংগ্রেসটা হবে তাতে কারা কারা যাবে, সেটা তো এই রাজ্য সম্মেলন। অবশ্যই আচ্ছা। কমিউনিস্ট পার্টি একমাত্র পার্টি যেখানে প্রত্যেকটি ব্যক্তি নির্বাচিত। যারা পার্টিতে আছেন, যে স্তরে আছেন, তাদের নির্বাচিত হতে হয়। এই উদাহরণ একমাত্র কমিউনিস্ট পার্টির থাকে। এখানে কোনো ওই আরবিট্রারি মিসের জায়গা থাকে না, আমার পছন্দ ওর পছন্দ, এই ব্যাপারটা এখানে কাজ করে না। নির্বাচিত হতে হয় একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আচ্ছা, এই ফলে যে সবাইকে নির্বাচিত হতে হবে। যারা প্রতিনিধি হবেন পার্টি কংগ্রেসে, তারা নির্বাচিত হবেন এবং তারা সেখানে উপস্থিত থাকবেন। এই যে আপনার পলিট ব্যুরো বা সেন্ট্রাল কমিটি নির্বাচিত হবে, বা এখানে রাজ্যে যে স্টেট কমিটি বা সেক্রেটারিয়েট এই সমস্ত নির্বাচিত হবে, তা আপনার কি মনে হয় যে এখানে সমাজের সর্বস্তরে ঠিক মতো রিপ্রেজেন্টেশন হচ্ছে, না শুধু মধ্যবিত্তদের রিপ্রেজেন্টেশনটা মানে যে কোনো কারণেই হোক, যে তারাই সংখ্যাধিক্য, যে ট্রেড ইউনিয়ন বা কৃষক বা এই ব্যাপারটা সেইভাবে? দেখুন, আমি আবার বলছি যে কমিউনিস্ট পার্টি হচ্ছে পার্টি অফ কাডার্স, এবং
সেই ক্যাডার্স থেকে আমাদের লিডারের পর্যায়ে তাদেরকে উন্নীত করতে হয় এবং সম্মেলন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি আশা করেন কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব সেখানে থাকবে, আপনাকে এখানে একটা ফান্ডামেন্টাল ফ্যালাসি কাজ করবে। এটা মাথায় রাখতে হবে, কমিউনিস্ট পার্টি কিন্তু শ্রমিক শ্রেণীর পার্টি এবং শ্রেণীর পার্টি। কমিউনিস্ট পার্টি যখন তার ঘোষণাপত্রের মধ্যেই আমরা পরিষ্কার বলছি যে আমরা শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্বকারী পার্টি, শ্রমিক শ্রেণীর নেতৃত্ব উঠে আসবে। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বিভিন্ন শ্রেণীর, আমি আনলাম কমিউনিস্ট পার্টির লড়াইয়ের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ নিশ্চিতভাবে থাকবেন, কিন্তু পার্টি নেতৃত্বের ক্ষেত্রে তাদের যে নীতি, সেই নীতি অনুযায়ী শ্রমিক শ্রেণীর পার্টির নেতৃত্ব হওয়ার যে যোগ্যতা, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটাই প্যারামাউন্ট ইন্টারেস্ট। এবং সেক্ষেত্রে নিশ্চিতভাবেই আপনি যে কথাগুলি বললেন, শ্রমিক, কৃষক, এদের 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 এই শ্রেণীর যে প্রতিনিধিত্ব সেটা থাকাটাকে নিশ্চিত করাটাকে, এবং আপনারা দেখেছেন যে আমরা সাম্প্রতিক কালেও সিপিআইএম একমাত্র পার্টি যারা কিন্তু নিশ্চিত করতে পেরেছেন যে আমাদের পার্টির পলিট ব্যুরোতে আমরা কিন্তু সর্বস্তরের, সেখানে সংখ্যালঘু মানুষ, সেখানে তফসিল জাতিভুক্ত মানুষ, সেখানে দুর্বলতর অংশের মানুষ, সমাজের অন্যান্য, তাদের সবার রিপ্রেজেন্টেশন যাতে হয়, মানে সমাজের সর্বস্তরটা, মানে আমাদের এখানে মনে রাখতে হবে সমাজের যারা বিভিন্ন অংশের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ, তাদের প্রতিনিধিত্ব থাকাটা সবচেয়ে জরুরি। সেই কাজের দিকেই নিশ্চিতভাবে আমাদের পার্টির সম্মেলন যাবে, সেটাই চাইবো। আচ্ছা, এই যে 2025 সালে যে আপনার এই পার্টি কংগ্রেস হবে, এর যে পরবর্তী পার্টি কংগ্রেস হবে 2028 সালে। এই 25 থেকে 28-এর মধ্যে তো সংসদীয় নির্বাচন তো হবে না হিসাব অনুযায়ী, কারণ তারপরে নির্বাচন হওয়ার কথা 2029-এ। তাহলে এই যে আগামী 3 বছরের জন্য জাতীয় স্তরে কোনো নির্বাচন যেহেতু থাকবে না, অতএব এবারে যে কংগ্রেসটা হচ্ছে তাতে মেইন ফোকাসটা কিসের উপর থাকবে? দেখুন, পার্টি কংগ্রেসের মূল ফোকাস কি হবে, আমরা ইতিমধ্যেই আমাদের যে ড্রাফট পলিটিক্যাল রেজলিউশন প্রকাশ করেছি তো, এবং সেটি আমরা ঠিক সময়ে সেগুলো জনগণের কাছেও আমরা পৌঁছে দেবো। আমাদের ফোকাস আমরা পরিষ্কার বলছি সেই ড্রাফটে। আমরা আলোচনা করছি এই মুহূর্তে পার্টির সর্বত্র, সেই আলোচনা হচ্ছে ড্রাফট পলিটিক্যাল রেজলিউশনের উপরে। সেই ড্রাফটের উপর যে আলোচনা হবে, সেই আলোচনার মূল ফোকাস এই মুহূর্তে যেটা আমরা বলে আসছি, যে এই মুহূর্তে আমাদের দেশের সামনে বিপদ, সংঘ পরিবার, হিন্দুত্ব এবং ফ্যাসিবাদ, এর যে বিপদ, দক্ষিণপন্থার বিপদ, সেটা ক্রমবর্ধমান আমাদের দেশের সর্বত্র। একটা ভয়াবহ অসহিষ্ণুতার পরিবেশ, দেশের বিভিন্ন নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির উপরে যে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণকে মোকাবিলা করবার জন্য একটা প্রস্তুতি, এবং এই রকম ভয়ঙ্কর হিন্দুত্বের শক্তিকে পরাস্ত করবার জন্য, বিজেপির মতন রাজনৈতিক বিপদকে পরাস্ত করবার জন্য যে প্রস্তুতি, সেটা গ্রহণ করার জন্য রূপম্যাপ তৈরি করাটা এই মুহূর্তের প্রধানতম কাজ, যেটা সিপিআইএম চিহ্নিত করেছে। আপনাকে ঠিক আর দুটো প্রশ্ন করব, সাবজেক্টিভ। 2026 সালে, অর্থাৎ কিনা আজ থেকে আর মাত্র 15 মাস পরে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। এই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে কি কোনো বিশেষ পরিকল্পনা নেওয়া হবে? দেখুন, আমরা বলছি নির্বাচনের লড়াই কমিউনিস্ট পার্টির জীবনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই, এবং আমরা তাকে শ্রেণী সংগ্রামেরও একটি অংশ বলে মনে করি। কিন্তু যেহেতু এটা কমিউনিস্ট পার্টির সম্মেলন, এই সম্মেলন এর দিকে তাকিয়ে থাকেন আমাদের দেশের শ্রমজীবী মানুষ, এবং এই শ্রমজীবী মানুষের নানা ইস্যু আজকে আক্রান্ত হচ্ছে, তাদের নানা বিষয়ের উপর আজকে একদম সরাসরি বুলডোজার নামিয়ে এনেছে কেন্দ্রের মোদী সরকার। এবং রাজ্যের বুকে আমরা গত 2011 সাল থেকে দেখে আসছি যে একটি জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে। আমরা যার জন্য পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের যে কথা আমরা বলেছি, যে বিজেপিকে, তৃণমূলকে একসাথে পরাস্ত না করতে পারলে পশ্চিমবাংলার মানুষের এই মুহূর্তে কোনো মুক্তি নেই।
এই দুইকে একসাথে পর্যদস্ত করবার জন্য একমাত্র বিকল্প হচ্ছে বামপন্থা। বামপন্থার পথে হাঁটানো, সেই কাজটা আমাদের করে যেতে হবে। এবং 26-এর নির্বাচন, সেই নির্বাচনটাও কিন্তু এই কাজটির একটি অংশ। আবারও বললাম, পশ্চিমবাংলার রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে কমিউনিস্ট পার্টির প্রভাব, সেই প্রভাব কিন্তু শুধুমাত্র একটি নির্বাচন কেন্দ্রিক নয়। আপনারা দেখেছেন যে দীর্ঘ সময় বাংলায় 34 বছরের বামফ্রন্ট সরকার ছিল, যার ক্রেডিট যেমন পশ্চিমবাংলার বামপন্থী রাজনৈতিক দলগুলি, এর অনেক ক্রেডিট কিন্তু আমাদের ইতিহাসেরও। এই বাংলার বুকে যে নবজাগরণের ইতিহাস ছিল, আমি সেদিনকে একটি বই, অসাধারণ বই পড়ছিলাম, সেই বইটির নাম হচ্ছে ইয়াং বেঙ্গল টু কমিউনিস্ট বেঙ্গল। অর্থাৎ ইয়াং বেঙ্গলের সময়, অর্থাৎ নবজাগরণের সময়, রামমোহন বিদ্যাসাগরদের সময়, সেই সময়ে যে সামাজিক যে আন্দোলন গোটা পশ্চিমবাংলা জুড়ে হয়ে উঠেছিল, সেই আন্দোলনের মুখোমুখি তার যে যে ঘরানা, তার যে ঐতিহ্য, সেটাকে নিয়েই কিন্তু কমিউনিস্ট পার্টি পশ্চিমবাংলায় তার যে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তার করতে পেরেছিল। একথা অস্বীকার করলে চলবে না। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর এই কাজটা কঠিন হয়েছে, ক্রমশ কঠিন হয়েছে। আজকে একদিকে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের অনুপস্থিতি, অন্যদিকে কেন্দ্রে বিজেপির উপস্থিতি, রাজ্যে তৃণমূলের সরকারের উপস্থিতি। দেখুন, দিনের শেষে দাঁড়িয়ে এই যে চ্যানেলে আলোচনায় এই কথাটা বারবার উঠে আসে যে বামপন্থীরা শূন্য, এবং বামপন্থীরা শূন্য কেন? আপনি ছেড়ে দিন, আপনি বলুন বামপন্থীরা শূন্য কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে কেন? বামপন্থীরা শূন্য, কলকারখানা বন্ধ হচ্ছে কেন? নতুন কলকারখানা খুলছে না কেন? খুব সিম্পল প্রশ্ন। আমরা বলছি প্রশ্নগুলোকে পাল্টে দাও। যে প্রশ্নগুলো আজকে ব্যবহার করানো হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে যে না, এইভাবেই তোমায় ভাবতে হবে, যে নির্বাচনে সংসদীয় গণতন্ত্রের ভোটের পার্সেন্টেজের ভিত্তিতেই তোমাকে ভাবতে হবে তোমার অস্তিত্ব আছে না নেই। কিন্তু বাস্তবে যতক্ষণ পর্যন্ত মানুষের এই সমস্যাগুলো থাকবে, ততক্ষণ পর্যন্ত বামপন্থার প্রয়োজন। এই যে কাজটা, এমনকি আপনি যদি ধরেন যে তৃণমূলের বিরুদ্ধে ধরুন দুর্নীতিকে কেন্দ্র করে যে লড়াই, এবং এই যে আজকে প্রশাসনহীনতা, তার বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইয়ের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা বিষয়টা নিচ্ছে, যে এই লড়াইটা, এই গুরুত্বপূর্ণ লড়াইগুলো আগামী দিনে কিভাবে পরিচালিত হবে এবং কারা পরিচালনা করবেন। এবং সেক্ষেত্রে কিন্তু বামপন্থার পথটাকেই কিন্তু মানুষকে বেছে নিতে হবে। কারণ দক্ষিণ পন্থা দুর্নীতির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সেটা আপনার মগজের দুনিয়াতে সাংস্কৃতিক আধিপত্যই হোক, বা আপনার পাড়ায় কিছু মস্তানের তোলাবাজি করে আধিপত্য হোক, এই আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের যে সংস্কৃতি, তাকে যদি রেস্টোর করা যায়, তাকে যদি এগোনো যায়, তাহলে বাংলার ইতিহাস আমরা আগামী দিনে উজ্জ্বলতর দেখতে পাবো বামপন্থার হাতে। কিন্তু এখন যেভাবে যে রাজনীতিটা চলছে, তাতে কি আপনার মনে হচ্ছে সেটা অদূর ভবিষ্যতে অ্যাচিভ করা সম্ভব? আমি আবার বললাম, আমি জ্যোতিষী হব না, কিন্তু আমি যে কথাটা বলবো, এই অদূর ভবিষ্যৎ বলতে আপনি কি বোঝাচ্ছেন, এটাকে ডিফাইন করাটা খুব জরুরি। অদূর আর সুদূর, এই এই পার্থক্যটা রাজনীতিতে করাটা একেবারেই যায় না। কারণ পলিটিক্যাল ফোরকাস্টিং, তার যে ভিত্তি, না, সেটা আমরা কি সব্যসাচী বাবু, ফোরকাস্টিং এর ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে একটা সিগনিফিক্যান্ট ফোর্স হলে, যদিও ডিসাইসিভলি কোনো জিনিসকে পরিচালনা করা সম্ভব নাও হয়, অন্তত তার উপরে ইম্প্যাক্ট রাখা সম্ভব। অতএব যদি আমাদের যদি সংখ্যা যদি থাকে, তাহলে আমাদের গুরুত্ব আছে। সংখ্যা না থাকলে শুধুমাত্র আমি আপনাকে যেটা বললাম, যে আপনাকে মনে রাখতে হবে সংখ্যার আগে একটা কোয়ান্টিটেটিভ চেঞ্জের প্রয়োজনীয়তা আছে। সেই কোয়ান্টিটেটিভ চেঞ্জটা হচ্ছে আমাদের সমাজ, সংস্কৃতি, মনন, এই জগতে বামপন্থাকে নিয়ে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনি বাংলার যারা মানুষ, তাদের চিন্তায় ভাবনায় রবীন্দ্রনাথ, নজরুল, রামকৃষ্ণ, বিবেকানন্দ, তারা এক রকমের স্থান করেছিলেন দীর্ঘ সময় ধরে তাদের আদর্শকে কেন্দ্র করে। কিন্তু আজকে দেখুন, বাংলার রাজনীতিতে এটা কেউ ভাবতে যা পারতেন না, তা কিন্তু ঘটছে।
বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে রামকৃষ্ণর মন্ত্র পড়া হচ্ছে এবং পড়া হচ্ছে একটি সাম্প্রদায়িক বিভাজন টানবার জন্য, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে রামকৃষ্ণের যে গল্প, যে তিনি যেভাবে বক্তৃতা করতেন, তার কথাগুলো বলতেন, যে একটা পুকুরের চারদিকে কেউ জল বলছেন, কেউ পানি বলছেন, কেউ ওয়াটার বলছেন, এবং আসলে ওটা জল। এই গল্পগুলোই কিন্তু আজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উল্টো দিকের মানুষকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাকে তৈরি করা, এই ক্ষেত্রটা তৈরি করা, এটা না হলে তো সংখ্যাগত পরিবর্তন করাটা সম্ভব হবে না। বামপন্থীদের পক্ষে তো একেবারেই সম্ভব হবে না, কারণ আমাদের ওই না পয়সার ম্যাজিক, না ধর্মের ম্যাজিক, না ভয়ের ম্যাজিক, কোনোটাই আমাদের কাছে নেই। আমাদের একমাত্র কাজ হচ্ছে এগুলোকে তৈরি করে সামাজিক সাংস্কৃতিক জীবনের আমাদের বামপন্থার প্রাসঙ্গিকতাকে আরো বেশি করে উপলব্ধি করানো, এবং তার সঙ্গে সঙ্গে তার পরবর্তী সময়ে নিশ্চিতভাবে সেটা ইম্প্যাক্ট করবে। এখন এটা কতদিনে হবে, না এটা 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 ভবিষ্যৎ আমাদেরকে বলবে। ফোরকাস্টিং ব্যাপারটা থাক, আপনাকে আর একটি প্রশ্ন করব। সেটা হচ্ছে যে এইখানে দেখা যাচ্ছে যে গত কয়েক মাস ধরে বৃহত্তর বামপন্থীদের জোট বলে একটা ব্যাপারের কনসেপ্টটা কিন্তু আসছে। একে তো লেফট ফ্রন্ট আছে, তারপরে আরো বৃহত্তর যে বাম জোট বলতে যে যদি বলা হয় যে এসইউসি থেকে শুরু করে যে সিপিআই এমএল এই সমস্ত দল এলে কি এই যে বাম জোটটা কি শক্ত হবে না দুর্বল হবে? আমি আবার বললাম যে আমি বিশ্বাস করি যে বামফ্রন্ট যে আছে সেই বামফ্রন্ট তার প্রাসঙ্গিকতা হারায়নি, এবং একই সঙ্গে আমি এটা বিশ্বাস করি বামফ্রন্টের মধ্যে যদি বামপন্থী অন্যান্য দল যারা বামফ্রন্টের বাইরে আছেন তাদের যুক্ত হওয়া, বামফ্রন্টে আসা বা তাদেরকে নিয়ে আসার প্রয়োজনীয়তা আছে। আবার একই সঙ্গে আমি মনে করি যদি বামফ্রন্টের মধ্যেও তাদেরকে আমরা নিয়ে আসা যায়, অন্তত পক্ষে কমন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বামপন্থী দলগুলোকে একটা জায়গায় বামপন্থার ভিত্তিতে ঐক্যবদ্ধ করা যেতে পারে। এবং আমি একই সঙ্গে মনে করি বামপন্থা দিয়ে শুধু বামপন্থী দলগুলোকে দিয়ে নয়, এর বাইরে থাকা গণতান্ত্রিক দলগুলোকেও কিন্তু একই মঞ্চে নিয়ে আসা যেতে পারে, নিয়ে আসা সম্ভব, যদি আমাদের প্রত্যেকের এই মুহূর্তের লক্ষ্যটা হয় যে আমাদের দেশে শুধুমাত্র দেখো বিজেপি তৃণমূল এইসব বলে নয়, একদম যদি ফ্যাসিবাদী চিন্তা ভাবনা, আধিপত্যের চিন্তা ভাবনা, ক্ষমতা দখল করে রাখার চিন্তা ভাবনা এবং রাষ্ট্রের যে এক্সিস্টিং স্ট্রাকচার, কনস্টিটিউশনাল প্যাটার্ন, তাকে পরিবর্তন করার চিন্তা ভাবনার ক্ষেত্রে যদি আমরা ফান্ডামেন্টাল বদলগুলো না দেখতে পাই। ঠিক আছে। আর শেষ একটা লাইন জিজ্ঞাসা করি যে 2026-এ কংগ্রেস আইএসএফ এদের সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, সেটা কি আপনার মনে হয় না যে নির্বাচনের জন্য তুলে না রেখে এখনই স্পষ্ট করে দেওয়া উচিত? আমাদের তো বক্তব্য, আমার ধারণা এক্ষেত্রে স্পষ্টই আছে। কংগ্রেস, আইএসএফ ইত্যাদি প্রশ্নে আমরা তো বলেছি আমরা প্রথম বামপন্থীদের ঐক্যবদ্ধ করব, প্রথম পার্টির শক্তি বাড়াবো, বামপন্থীদের ঐক্যবদ্ধ করব, তার সাথে বামফ্রন্টের বাইরে থাকা গণতান্ত্রিক শক্তিগুলো, বামফ্রন্টের বাইরে থাকা বাম দলগুলো, তাদেরকে আনবার চেষ্টা করব, সবাইকে একসাথে রাখার চেষ্টা করব, এবং সব শেষে যেটা হবে সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ একটি গণতান্ত্রিক জোট তৈরি করার কথা। কিন্তু আমরা বারবার বলে এসেছি, এর মধ্যে তো আমার ধারণা যে ক্লিয়ার করার কিছু নেই। আর আমরা তো প্রতিটা ক্ষেত্রেই এগুলো করবার কথা বলেছি। আমাদের ক্ষেত্রে তো কোনো ফল্ট আপনারা দেখাতে পারবেন না বা কেউ দেখাতে পারবেন না, দেখানোর কথা নয়, কিন্তু সেটা তো যেহেতু খুব একটা সাফল্য এনে দিতে পারছে না, সেই জন্যই প্রশ্নটা করা। আমি আবার বলি যে বহু ক্ষেত্রে বহু জিনিস সাফল্য এনে দেয় না, সাময়িকভাবে অনেক কিছুই সফল হয় না, কিন্তু তার মানে এই নয় যে যারা একসাথে এই কথাগুলো বলছেন তাদের একসাথে হওয়ার প্রয়োজনীয়তা চলে গেছে। একসাথে হয়ে হয়তো সাফল্য অনেক সময় আসে না, কিন্তু একসাথে থাকলে আগামী দিনে যে সাফল্য আসবে না, এটা 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 বলাটা বোধহয় রাজনীতিতে উড বি টু আর্লি। আমার মনে হয় যে তাহলে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে আইএসএফ বা কংগ্রেসের ব্যাপারে দরজা বন্ধ করার নীতি এখনো নেই, যেটা আপাতত ও ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না। দেখুন, এই নিয়ে তো চূড়ান্ত আমাদের বক্তব্য তো পশ্চিমবাংলার ক্ষেত্রে, বা আমরা আমার ধারণা লোকসভা ভোটের আগে আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি তিনি তার
যে সমস্ত মিটিং গুলি করেছিলেন সেখানে উনি বারবার বলেছিলেন এই মুহূর্তের কর্তব্যটা যে কর্মসূচিটা আমি প্রয়াত, কিন্তু তার যে আপনি যদি ওই মানে যখন গত নির্বাচনের আগে যখন ইন্ডিয়া জোট তৈরি হচ্ছে, যখন একটা তার শেপ দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং আপনারা দেখেছেন সেই জোট তার পারফরমেন্স একটা ওভারঅল পারফরমেন্সের দিক থেকে অনেক বেটার রেজাল্ট লোকসভায় তারা করতে সফল হয়েছেন। তার প্রকৃত কারণ ছিল যে এখানে কিছু বিজেপি বিরোধী দল শুধু এসে ক্ষমতা দখলের কথা বলেনি, এখানে কিছু মানুষ এসে বিজেপি বিরোধী দলগুলি এসে তারা একটা ইন্ডিয়া জোট, অর্থাৎ কিরকম ইন্ডিয়া আমরা দেখতে চাই, সে মাল্টি পার্টি সিস্টেম, তাকে রেখে আমাদের এগোতে হবে সেই জায়গাটার কথা তারা বলেছেন। কিন্তু এইখানটাতেই কিন্তু বিজেপি বারবার আক্রমণ করতে চাইছে, যে তারা বলতে চাইছে যে মানে মাল্টি পার্টি ডেমোক্রেসিকে তারা রাখতে চায় না, তারা এটাকে দুটো পার্টির মধ্যে বাইনারি ক্রিয়েট করার একটা রাজনীতি করতে চাইছে। এবং স্পেসিফিক্যালি তৃণমূল, সেখানে আমরা চিহ্নিত করেছি তৃণমূলকেও যে পশ্চিমবাংলার ক্ষেত্রে এরাও এই গুন্ডা মাস্টারদের একটি দল, এবং দুর্নীতির যে সমস্ত কনসোর্সিয়াম আছে তাদের সবার এই কনসোর্সিয়াম থেকে লাভ আছে। ফলে এখন যেটা খুব জরুরি প্রয়োজন যে এই সবটাকে মিলিয়ে আমাদের কর্তব্যটাকে বোঝা, এবং এই কর্তব্যটাকে বুঝে আগামী দিনের কাজ করা। যেটা প্রয়োজন সেটা হচ্ছে সংগঠন, প্রত্যেকটি বুথ স্তরের সংগঠন, যেখানটায় মানুষকে টেনে আনার ক্ষেত্রে আমার মনে হয় এখানে একটা সিরিয়াস রিভিউ এর প্রয়োজন আছে। আমাদের পার্টি রাজ্য সম্মেলন নিশ্চয়ই সেদিকে খেয়াল রাখবেন। আমি অন্ততপক্ষে চাইবো যে আগামী দিনে এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তারা তাদের যে কাজ সেই কাজটি করতে পারবেন। এই যে প্রসিডিওর, পলিসি, প্রোগ্রাম, এই নিয়ে আপনি যে আলোকপাত করলেন এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এই যে এতটা সময় দিলেন, আবার পরে কোনো একটা ইস্যুতে আপনার সঙ্গে কথা বলবো। এখন ধন্যবাদ জানিয়ে এই কথাবার্তাটা এখন এখানে শেষ রাখছি। ধন্যবাদ।